Dear শিক্ষার্থীবৃন্দ, Assalamu alaikum and very good evening to all. Our today topic is signal plus bandwidth. প্রথমে আসি সিগন্যাল কে। সিগন্যাল শব্দের শাব্দিক অর্থ আমরা জানি সংকেত, কিন্তু আমাদের ইলেকট্রনিক্স এর ভাষায় সিগন্যালের ডেফিনিশনটা কি হবে দেখো। সিগন্যালের ডেফিনিশনটা হবে সময়ের সাথে ভোল্টেজের পরিবর্তনকে সিগন্যাল বলে। 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 যখন আমরা কোন একটা সার্কিটে ভোল্টেজ প্রয়োগ করি তখন আমাদের ভোল্টেজের মানটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয় এবং আমাদের আউটপুটের মানটাও পরিবর্তন হয়। তাহলে আমি যদি তোমাদের একটা গ্রাফ পেপারের মাধ্যমে ডিজাইন করে দেখাই, মনে করো এটা একটা অক্ষ কল্পনা করি এবং এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ বরাবর আমি দিলাম টাইম টি আর ওয়াই অক্ষ বরাবর আমরা দিলাম ভোল্টেজ লেভেল ভি। সো আমাদের ভোল্টেজ এবং টাইমের যে গ্রাফটা কেমন হবে দেখো। যদি এমন হয় একটা সিগন্যাল ঠিক জিরো লেভেল থেকে শুরু করলো, তারপরে ঠিক পিকে উঠলো, পিক বলতে 1 লেভেল, এটা হলো হাই পিক। আমি হাই পিককে ধরে নিলাম 5 ভোল্ট এবং সিগন্যালটা আবার লো পিকে চলে আসলো। আবার এই সিগন্যালটা আবার লো পিক থেকে আবার নেগেটিভ পিকে গেল, নেগেটিভ পিক থেকে আবার সে হাই পিকে চলে গেল এবং এখানে একটা সাইকেল কমপ্লিট করলো, পজিটিভ সাইকেল প্লাস নেগেটিভ সাইকেল, আবার এখানে পজিটিভ সাইকেল। সো এখানে টোটাল নাম্বার অফ সাইকেল আছে 1.5, তাই না? এটা আমরা জানি যে টোটাল চক্র কয়টা, এখানে টোটাল চক্র হচ্ছে এখানে দেওয়া আছে, টোটাল চক্র হলো 1.5 সাইকেল, তাই না? তাহলে 1.5 সাইকেল। 1.5 সাইকেল কেন? কারণটা হচ্ছে আমাদের দেখতে হবে যে প্লাস এবং মাইনাস মিলে একটা কমপ্লিট সাইকেল হয়। তাহলে প্লাস এবং মাইনাস মিলে যদি একটা কমপ্লিট সাইকেল হয় বা চক্র হয়, বিষয়টা হচ্ছে এমন যে এটা একটা পজিটিভ সাইকেল আর এটা হচ্ছে নেগেটিভ সাইকেল। এখন নেগেটিভ সাইকেলকে তুমি যদি একটু উল্টাভাবে কল্পনা করো, মনে করো নেগেটিভ সাইকেলটা আমি যদি এইভাবে কল্পনা করি, নেগেটিভ দিকে আসছে নিচের দিকে, তখন কিন্তু একটা সম্পূর্ণ চক্র বা একটা চাকা মতো আমরা কল্পনা করতে পারি। এই চক্রকে বলা হয় সাইকেল, CYCLE। সাইকেল বলতে এখানে চক্র বোঝায়, তাই না? যেমন বাইসাইকেল মানে হচ্ছে দ্বিচক্রযান। তাহলে এখানে সাইকেল হচ্ছে একটা, তার মানে চক্র একটা। এখন তাহলে এখানে যদি একটা চক্র হয় তাহলে আমাদের এখানে প্লাস মাইনাস প্লাস, তাহলে এখানে চক্র আছে 1.5 সাইকেল। এখন যদি মনে করো যে এই 1.5 সাইকেল দেখতে সময় লাগে 1 সেকেন্ড, তখন এই চক্রের জন্য আমাদের ফ্রিকোয়েন্সি হবে 1.5 সাইকেল পার সেকেন্ড, যেহেতু এখানে 1 সেকেন্ড টাইম লাগছে। 1.5 সাইকেল পার সেকেন্ড যদি হয় সেক্ষেত্রে এটাকে বলা হবে 1.5 হার্জ। 1.5 হার্জ মনে রাখবো, 1.5 সাইকেল পার সেকেন্ড মানে হচ্ছে 1.5 হার্জ। এটাকে বলা হয় সিগন্যালের কম্পাঙ্ক। সিগন্যালের কম্পাঙ্ক। তাহলে একটা সিগন্যালের কোন কোন কম্পোনেন্ট থাকে? একটা সিগন্যালের কম্পোনেন্ট থাকে হচ্ছে, একটা হচ্ছে কম্পাঙ্ক যেটাকে আমরা বলি হার্জ, এবং আরেকটা হচ্ছে সিগন্যালের ভোল্টেজ লেভেল। এই ভোল্টেজ লেভেলটাকে আমরা বলি অ্যাম্পলিটিউড, AMPLITUD। অ্যাম্পলিটিউড শব্দের অর্থ হলো বিস্তার। তোমরা হয়তো বা পড়েছো একটা সিগন্যালের বিস্তার কাকে বলে। অর্থাৎ একটা সিগন্যাল এই গ্রাউন্ড লেভেল থেকে, জিরো লেভেল থেকে ঠিক টপ লেভেলে উঠার যখন উঠবে, এই জিরো লেভেল থেকে তখন সে হাই পিকে উঠবে, এই হাই পিকের সর্বোচ্চ মান কত ভোল্টেজ সেটাকে বলা হয় অ্যাম্পলিটিউড বা বিস্তার। আরেকটা হচ্ছে সিগন্যালের ক্ষেত্রে তোমরা জানো যে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য বা আমরা এটাকে বলি ওয়েভ লেন্থ। তরঙ্গ দৈর্ঘ্য এটাকে বলি হচ্ছে ওয়েভ লেন্থ। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। ল্যামডা সমান সমান কত লিখে আমরা বলতো? তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান আমরা কি লিখি? ভি সমান যদি এফ ল্যামডা হয়, ভি সমান এফ ল্যামডা যদি হয়, তাহলে ল্যামডা সমান কি লিখি আমরা? ভি বাই এফ, ভি বাই এফ। এখন ভি হচ্ছে ভেলোসিটি অফ সিগন্যাল। সিগন্যাল যদি এটা আমরা জানি ইলেকট্রিক সিগন্যাল, ইলেকট্রিক সিগন্যালের ভেলোসিটি কত হবে? ইলেকট্রিক সিগন্যালের ভেলোসিটি হচ্ছে আলোর বেগের সমান 3 × 10⁸। কারণ সাধারণত ইলেকট্রনের যে ভেলোসিটি থাকে, সেই ইলেকট্রন যখন আমরা কোনো একটা সুইচ অন করি তখন ইলেকট্রনের কিন্তু যে বেগ, তাড়ন বেগ, এই তাড়ন বেগটা ডিপেন্ড করে সাধারণত সে কোন তারের মধ্যে যাচ্ছে সেই তারের উপরে। যদি কোন একটা সিগন্যাল, এটা মনে করো একটা সিগন্যাল যাচ্ছে তোমার গোল্ডের মধ্যে দিয়ে,
সাধারণত স্বর্ণের কোনো তার ব্যবহার করা হয় না, কারণ স্বর্ণ অনেক এক্সপেন্সিভ ম্যাটেরিয়ালস। সাধারণত কস্ট ইফেক্টিভ ম্যাটেরিয়ালস দিয়ে সিগন্যালগুলো পাঠানো হয়, যেমন কপার বা তামা। তামার ভিতর দিয়ে সিগন্যাল পাঠানো হয়। আমরা যেহেতু কমিউনিকেশন পড়ছি, তার মানে আমাদের সিগন্যালগুলো পাঠাতে হবে বিভিন্ন সিস্টেমের ভিতর দিয়ে। হয় সেটা হচ্ছে তরঙ্গ আকারে পাঠাতে হবে কোনো তারের ভিতর দিয়ে, অথবা আমাদের তারবিহীন মাধ্যমে পাঠাতে হবে। সাধারণত তামা অথবা তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের সাথে আরো অনেকগুলো অ্যালয় যুক্ত করে সিগন্যালটা পাঠানো হয়। তো সাধারণত আমরা যখন কোনো কপার ওয়্যার ব্যবহার করি তখন সেটা হয় কস্ট ইফেক্টিভ ম্যাটেরিয়ালস। আর যদি কপার ওয়্যার ব্যবহার না করে গোল্ড ব্যবহার করা হয়, তখন তার ভিতর দিয়ে কিন্তু খুবই স্মুথলি কারেন্ট প্রবাহিত হয়। তো এই কারেন্টের যে বেগ, এই বেগটাকে আমরা বলবো ইলেকট্রনের তাড়ন বেগ, অর্থাৎ ইলেকট্রন কত বেগে তাড়িত হয়। ইলেকট্রনের তাড়ন বেগ, সেটাকে ইংলিশে বলা হয় ড্রিফট ভেলোসিটি, DRIFT, ড্রিফট ভেলোসিটি। অর্থাৎ একটা ইলেকট্রন কত বেগে প্রবাহিত হচ্ছে। মূলত আমরা জানি যে কোন একটা সিগন্যালের প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, অর্থাৎ ইলেকট্রন কত স্পিডে প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি, বা অনেক সময় আমরা বলি যে ডিভি, ড্রিফট ভেলোসিটি বলা হয়। সংক্ষেপে ভিও লিখতে পারো। তো ইলেকট্রনের ভেলোসিটি সাধারণত প্রায় আলোর বেগের সমান। কারণ তুমি যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কল্পনা করো, যেটা বাংলাদেশ থেকে কানেকশন দিয়েছে আমেরিকাতে, তুমি এখানে সুইচ অন করলে এই আমেরিকাতে তার 1 সেকেন্ড সময় লাগবে না। অর্থাৎ সুইচটা অন করার সাথে সাথে ইলেকট্রনের ফ্লোটা এতটাই, মানে সে এত দ্রুত প্রবাহিত হবে, এত দ্রুত বেগে প্রবাহিত হবে, সেটা প্রায় আলোর বেগের কাছাকাছি বেগে প্রবাহিত হবে। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে, এখানে যদি আমি বলি যে সে কত সাইকেল পার সেকেন্ড দিচ্ছে, এখানে 1.5 হার্জ, 1.5 হার্জ, তখন কিন্তু তুমি খুব সহজেই তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে পারবা, অর্থাৎ ল্যামডা এর মানটা বের করতে পারবা। তাহলে আমরা এখানে সিগন্যালের ক্ষেত্রে কম্পোনেন্ট পাইলাম ল্যামডা, কম্পোনেন্ট পাইলাম ফ্রিকোয়েন্সি, এবং কম্পোনেন্ট পাইলাম তার সিগন্যালের বেগ। এর পরবর্তীতে আসি যে আমাদের সিগন্যাল কয় প্রকার। এখানে যেমন আমি সিগন্যালটা ড্রয়িং করছি, সিগন্যালটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। এই সিগন্যালটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। সাধারণত সিগন্যাল দুই প্রকার, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, আর একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, ANALOGUE, অ্যানালগ সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল। আর একটা হচ্ছে কন্টিনিউয়াস, অ্যানালগ সিগন্যালটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম ভ্যালু বা কন্টিনিউয়াস টাইম ভ্যারিয়েবল সিগন্যালকে বলা হয় অ্যানালগ সিগন্যাল। আর সেকেন্ড হচ্ছে ডিসক্রিট টাইম ভ্যালু সিগন্যালকে বলা হয় ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল। সিগন্যালের সাধারণত দুইটা রূপ, একটা হলো অ্যানালগ এবং একটা হচ্ছে ডিজিটাল। যদি সিগন্যালটা অ্যানালগ হয় সেক্ষেত্রে সিগন্যালের শেপটা হবে ঠিক আগের মতো যেটা ড্রয়িং করেছিলাম। এটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল, আমরা যেটা দেখেছি শব্দ তরঙ্গ। তারপরে আরেকটা হচ্ছে ডিসক্রিট টাইম ভ্যালু, এটা হলো ডিজিটাল সিগন্যাল, যেটা 0 আর 1 নিয়ে কাজ করে। এটা হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যাল। এখন প্রশ্ন হচ্ছে, আমি কিন্তু লিখেছিলাম ব্যান্ডউইথ, তাহলে সিগন্যালের সংকেত, সিগন্যালের ডেফিনেশনটা কিভাবে দিয়েছিলাম, সেখান থেকে ব্যান্ডউইথটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা একটা সিগন্যালে বলেছিলাম যদি এক্স অক্ষ বরাবর টাইম হয়, ওয়াই অক্ষ বরাবর ভোল্টেজ হয়, তার মানে সময়ের সাথে সাথে কার পরিবর্তন, সময়ের সাথে সাথে ভোল্টেজের পরিবর্তন, সময়ের সাথে সাথে ভোল্টেজের পরিবর্তনকে বলা হয় সিগন্যাল। তাহলে এখানেও একই রকম, এটা এক্স অক্ষ বরাবর টাইম যাবে এবং ওয়াই অক্ষ বরাবর যাবে ভোল্টেজ। সাধারণত 0 থেকে 0.8 ভোল্ট পর্যন্ত আমরা বলেছিলাম তার লজিক হবে 0, এবং 2 থেকে 5 ভোল্ট পর্যন্ত তার লজিক হবে 1। তাহলে আমরা যদি বলি যে আমাদের ঠিক এই সিগন্যালের যে ড্রয়িংটা আমি করেছি এতটুকু, এই যে গ্যাপটা, এই গ্যাপটা আমরা কিভাবে বলতে পারি, এই গ্যাপটা এই দেখো, আমি একটু জুম করে দেখাচ্ছি। আমি এখানে যে গ্যাপটা দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই গ্যাপটা আমরা আরো জুম করে দিচ্ছি, আমি সবাইকে দেখতে পাচ্ছ এই যে বড় গ্যাপটা, এই গ্যাপের ভ্যালু কতটুকু হবে, এই গ্যাপটা কিন্তু 0 থেকে 0.8 ভোল্ট, 0 থেকে 0.8 ভোল্ট, এইটা হচ্ছে তার সিগন্যালের গ্যাপ। এই ভোল্টেজ পর্যন্ত সে কোনো আউটপুট শো করবে না, লজিক্যালি সে 0 শো করবে। আর যখনই তোমার হাই পিকে উঠবে তখন সেটা হবে লজিক্যালি 1, এটা হচ্ছে লজিক্যালি 0, এটা লজিক্যালি 1। অর্থাৎ প্রশ্ন হচ্ছে আমার এই বরাবর যদি আমি কল্পনা করি সেটা হবে কত ভোল্ট, এটা হবে 2 থেকে 5 ভোল্টের যে কোনো একটা রেঞ্জ, এটা হচ্ছে 5 ভোল্ট রেঞ্জ, 5 ভোল্ট। সাধারণত 5 ভোল্ট সিগন্যালকে লজিক্যালি 1 ধরা হয়। তাহলে আমি যেটা লিখেছিলাম যে 0 থেকে 0.8 পর্যন্ত 0 লজিক রিপ্রেজেন্ট করবে, আর 0.8 2 থেকে 5 পর্যন্ত হচ্ছে 1,
লজিক রিপ্রেজেন্ট করবে। 2 থেকে 5 ভোল্ট পর্যন্ত সেটা হবে কি বলো, সেটা হবে 1 লজিক। ওকে, তাহলে সিগন্যালের ক্ষেত্রে এই লজিকটা যেন ভুল না হয়। এখন আসি যে আমরা যেমন প্রথমে বলেছিলাম যে অ্যানালগ সিগন্যাল যেটা আছে সেটা হলো সাইকেল পার সেকেন্ড। আমরা বলেছিলাম এটার ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট করা হচ্ছে সাইকেল পার সেকেন্ড, সাইকেল পার সেকেন্ড, তার মানে হচ্ছে এটা হলো হার্স, এটা হলো ফ্রিকোয়েন্সি হচ্ছে হার্স। এখন হচ্ছে আমরা সেকেন্ড সিগন্যালের ক্ষেত্রে আমরা বলতে পারি বিট পার সেকেন্ড, কারণ এখানে হচ্ছে আমাদের টোটাল বিট কয়টা আছে, টোটাল বিট আছে এখানে 0 1 0 1 তারপরে 0, তাহলে এখানে টোটাল বিট আছে 5টা। তো ধরে নাও যদি এমন হয় যে এই 5টা বিট তোমার ঠিক প্রবাহিত হওয়ার জন্য এই সময়টুকু যদি 1 সেকেন্ড লাগে, এটা মনে করো সে 1 সেকেন্ডে এই 5টা বিট পাঠাচ্ছে। 1 সেকেন্ডে যদি 5টা বিট পাঠায় সেক্ষেত্রে আমরা বলবো যে 5 বিট পার সেকেন্ড, 5 বিট পার সেকেন্ড। এই যে যেমন সাইকেল পার সেকেন্ড লিখেছিলাম, সাইকেল পার সেকেন্ডকে বলেছিলাম হার্স বা কম্পাঙ্ক। সিমিলারলি আমরা এখানে বলবো বিট পার সেকেন্ড, দ্যাট ইজ কল্ড বিপিএস। বিপিএস কি বলবো, আমরা বলবো বিপিএস বা বিট পার সেকেন্ড। তাহলে এই বিপিএসটা এটা মূলত হচ্ছে ফর ডিজিটাল সিগন্যাল, আর ফর অ্যানালগ সিগন্যাল সেটা হবে সাইকেল পার সেকেন্ড, কয়টা সাইকেল সে পাঠাতে পারছে এটাকে বলা হবে হার্টস। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ব্যান্ডউইথটা কি। আমরা কিন্তু সিগন্যালটা কেন এত আমি ব্যাখ্যা করলাম শুধুমাত্র ব্যান্ডউইথের সংজ্ঞা দেওয়ার জন্য। এখন আমরা ব্যান্ডউইথটা লিখে নিই যে আসলে ব্যান্ডউইথটা কি। ব্যান্ডউইথটা হচ্ছে যে সময়ের সাথে যখন কোনো সিগন্যালের মানটা পরিবর্তন হয় তখন ব্যান্ডউইথের মানটা পরিবর্তন হয়। ব্যান্ডউইথকে সাধারণত কল্পনা করা হয় একটা রাস্তার মতো, যে রাস্তার সাইজ যত বড় হবে তত বেশি পরিমাণে ভেহিকল বা যানবাহন চলাচল করতে পারবে, রাস্তার সাইজ যত ছোট হবে তত কম সংখ্যক ভেহিকল বা যানবাহন চলাচল করতে পারবে। বিষয়টা হচ্ছে এমনই যে ব্যান্ডউইথটা আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি। ব্যান্ডউইথের সংজ্ঞা হচ্ছে যে প্রতি সেকেন্ডে যে পরিমাণে ডেটা প্রবাহিত হয় তার পরিমাণকে ব্যান্ডউইথ বলে। লিখে নাও সংজ্ঞাটা, প্রতি সেকেন্ডে প্রবাহিত ডেটার পরিমাণকে ব্যান্ডউইথ বলে। প্রতি সেকেন্ডে প্রবাহিত ডেটার পরিমাণকে ব্যান্ডউইথ বলে। প্রবাহিত ডেটার পরিমাণকে ব্যান্ডউইথ বলে। তার পরিমাণকে কি বলা হবে, ব্যান্ডউইথ বলে। সবাই কি আমার লেখা দেখতে পাচ্ছ, ক্লিয়ার? রেসপন্স করো স্টুডেন্টস। জি স্যার। প্রতি সেকেন্ডে প্রবাহিত ডেটার পরিমাণকে ব্যান্ডউইথ বলে। এখন প্রশ্ন হচ্ছে অ্যানালগ সিগন্যালের জন্য ব্যান্ডউইথের একক লিখে নাও। অ্যানালগ সিগন্যালের জন্য আমি আগে বলেছি, অ্যানালগ সিগন্যালের জন্য অ্যানালগ সিগন্যালের জন্য ব্যান্ডউইথের একক কি হবে, সাইকেল পার সেকেন্ড। অ্যানালগ সিগন্যাল এর ব্যান্ডউইথ সাইকেল পার সেকেন্ড। ব্যান্ডউইথ সমান সাইকেল পার সেকেন্ডকে বলা হয় হার্টজ। আর ডিজিটাল সিগন্যালের ব্যান্ডউইথকে বলা হবে কি, ডিজিটাল সিগন্যাল এর ব্যান্ডউইথ ইকুয়ালস টু লেখা হচ্ছে বিপিএস বা বিট পার সেকেন্ড। এটা হলো সম্পূর্ণ স্মলেস্ট ইউনিট, অর্থাৎ আমরা যদি ইউনিটটা হিসেব করি তাহলে সেটা হবে সম্পূর্ণ স্মলেস্ট ইউনিট ভ্যালু। ঠিক আছে, তাহলে সিগন্যালের ক্ষেত্রে আমরা যে ডেটা পড়াচ্ছি সেই ডেটার যে পরিমাণ সেক্ষেত্রে বলছি ব্যান্ডউইথটা হচ্ছে যে প্রতি সেকেন্ডে কি পরিমাণে বিট প্রবাহিত হচ্ছে বা প্রতি সেকেন্ডে কতটুকু সাইকেল প্রবাহিত হচ্ছে তার পরিমাণকে বলছি আমরা ব্যান্ডউইথ। ওকে, এরপরে আসি যে ব্যান্ডউইথ কত প্রকার। দেখো ব্যান্ডউইথ তিন প্রকার।
এক নম্বরে লিখো হচ্ছে ন্যারো ব্যান্ড, ন্যারো ব্যান্ড। 2 নম্বর লিখো ভয়েস ব্যান্ড, ভয়েস ব্যান্ড। এবং 3 নম্বরে লিখো ব্রডব্যান্ড। ব্যান্ডউইথ হচ্ছে 3 প্রকার, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। এখন আসি ন্যারো ব্যান্ড কাকে বলে। তোমরা দ্রুত লিখে নাও, তোমাদের লিখতে অসুবিধা হলে আমাকে জানিয়ে অবশ্যই। এখন লিখো ন্যারো ব্যান্ড কাকে বলে, বা সব থেকে স্মলেস্ট ব্যান্ডউইথ, ন্যারো ব্যান্ড। যদি কোনো চ্যানেলের মধ্য দিয়ে, যদি কোনো চ্যানেলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 45 থেকে 300 বিট, 45 থেকে 300 বিট প্রবাহিত হয়, তখন তাকে ন্যারো ব্যান্ড বলে। তার মানে হচ্ছে আমরা এমন একটা সিস্টেম কল্পনা করব যে সিস্টেমের ভিতর দিয়ে বিট যাচ্ছে 45 থেকে 300। আমি যদি তোমাদের প্রশ্ন করি হোয়াট ইজ চ্যানেল, তখন আমরা ডেফিনেশনটা কিভাবে দিতে পারি? হোয়াট ইজ চ্যানেল, চ্যানেলটা আমরা সংজ্ঞায়িত করতে পারি কিভাবে? প্রতীক্ষা বলো, ব্লুটুথ চ্যানেল কাকে বলে? স্যার যদি কোনো চ্যানেলের মধ্য দিয়ে, না বলছি চ্যানেল, চ্যানেল কাকে বলে? চ্যানেল স্যার টিভি চ্যানেলই তো আছে, মানে যেটার মাধ্যম দিয়ে প্রচার করা হয়। মাধ্যম দিয়ে প্রচার করা হয় তাকে বলা হবে চ্যানেল, তাই না? এরকম ডেফিনেশন হতে পারে। চ্যানেলটা আসলে একটা সিস্টেম বা পদ্ধতি, তাই না? যেমন ইউটিউব চ্যানেল, এখানে চ্যানেল বলতে অনেক ধরনের সিস্টেম সম্পর্কিত আছে। এখানে তোমার ব্রডকাস্টিং স্টেশন, রিসিভিং স্টেশন সবগুলো মিলে মূলত তৈরি হয় চ্যানেল। সাফিক্স চ্যানেল ডিভাইস, আসলে শুধুমাত্র ডিভাইস বললে ভুল হবে। শুধুমাত্র ডিভাইস না, চ্যানেল বলতে বোঝানো হচ্ছে, যেমন আমি যদি বলি ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল বলতে বোঝাবে ইউটিউবের ব্রডকাস্টিং স্টেশন থেকে শুরু করে আমাদের রিসিভার পর্যন্ত যত মেকানিজম আছে সবগুলোকে করতে বলা হয় চ্যানেল। যেমন যদি বলি বিটিভি চ্যানেল, তাহলে মনে করতে হবে বিটিভি ব্রডকাস্টিং স্টেশন যেটা আছে রামপুরা, এই রামপুরা ব্রডকাস্টিং স্টেশন থেকে শুরু করে আমাদের বাসাতে আসা পর্যন্ত যত মেকানিজম আছে বা যত সিস্টেম চালু আছে সবগুলোকে মিলে সমন্বয় করে বলতে হবে চ্যানেল। ঠিক আছে? যেমন যদি একটা টিউবের ভিতর দিয়ে বা যদি একটা নলের ভিতর দিয়ে পানি প্রবাহিত হয়, তখন সেটাকে বলছে আমরা পানি প্রবাহিত হওয়ার একটা চ্যানেল। এখন প্রশ্ন হচ্ছে এই টিউবটা কি প্লাস্টিকের, এই টিউবটা কি স্টিলের? এটা যে কোনো ভাবেই তুমি ব্যাখ্যা করতে পারো যে আমি আসলে কার ভিতর দিয়ে পানিটা ফ্লো করছি। সিমিলারলি আমি যে বিটটা প্রবাহিত করছি, এই বিটটা প্রবাহিত হচ্ছে কার ভিতর দিয়ে, বা যেখান থেকে বিটটা উৎপাদিত হচ্ছে যে ব্রডকাস্টিং স্টেশন থেকে, সেই উচ্চ থেকে গন্তব্য পর্যন্ত সে কার ভিতর দিয়ে যাচ্ছে? সে কি বাতাসের মধ্য দিয়ে যাচ্ছে? সে কি কোনো তারের মধ্য দিয়ে যাচ্ছে? সাধারণত মাধ্যম দুইটাই, তার মাধ্যম বা তারবিহীন মাধ্যম। তাহলে শুধুমাত্র এখানে মাধ্যম হিসেবে আমরা একটা চ্যানেলকে বলবো না, আমাদের এখানে চ্যানেল বলতে বোঝাবে ব্রডকাস্টিং থেকে একেবারে রিসিভিং পর্যন্ত সবগুলার মেকানিজমের সমন্বয়কে বলা হচ্ছে একটা চ্যানেল। তাহলে যে চ্যানেলের মধ্য দিয়ে 45 থেকে 300 বিট প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে ন্যারো ব্যান্ড বলে। এরপর লিখো ভয়েস ব্যান্ড।
ভয়েস ব্যান্ড। আমি শুধুমাত্র একই যে ডেফিনেশনটা শুধুমাত্র বিট সংখ্যাটা পরিবর্তন করে দিই, 9600 বিট প্রবাহিত হবে। তাহলে যদি কোনো চ্যানেলের মধ্য দিয়ে প্রত্যেক সেকেন্ডে 9600 বিট প্রবাহিত হয় তখন তাকে বলা হবে ভয়েস ব্যান্ড। ডেফিনেশনটা কি হবে? যদি কোনো চ্যানেলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 9600 বিট প্রবাহিত হয় তখন তাকে বলা হবে কি? তখন তাকে বলা হবে ভয়েস ব্যান্ড। এরপরে বলো তো ব্রডব্যান্ডের জন্য স্পিড কত হবে? ফর ব্রডব্যান্ডের স্পিড বা ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত হবে? দেখো ব্রডব্যান্ড আমাদের বাসা বাড়িতে যে ওয়াইফাই সিগন্যাল আমরা কানেকশন নিয়েছি, ওয়াইফাই রাউটারের যে আমরা কানেকশন নিয়েছি, এই কানেকশনের জন্য ব্যান্ডউইথ কার বাসায় কত দেওয়া আছে? অথই তোমাদের বাসার ব্যান্ডউইথ কত? 56 56 কি? 56 কি বলো? MB per second। 56 MB পার সেকেন্ড এটা দেওয়া আছে না? 56 MB পার সেকেন্ড, এখানে স্মল বি আর ক্যাপিটাল বি? সে স্মল বি স্মল এম। স্মল এম স্মল বি। আচ্ছা সবাই আমাকে টেক্সট করো কার বাসায় কত দেওয়া আছে? 16 Mbps দেওয়া আছে, এটা সাফি বলছো 16 Mbps মেগাবিট পার সেকেন্ড, মেগাবিট পার সেকেন্ড 16 Mbps। সাফি 16 Mbps এর যে ব্যান্ডউইথের স্পিড এটার জন্য তোমার কোম্পানি বা আইএসপি যারা আছে এরা তোমার কাছে কত টাকা চার্জ করে? ওকে চার্জ করে 950 টাকা। তাহলে ব্যান্ডউইথ আসলে কি? ব্যান্ডউইথ হচ্ছে তোমাকে কোম্পানি কত বিট দিচ্ছে পার সেকেন্ডে, অর্থাৎ তোমার যে চ্যানেলটি আছে সেই চ্যানেলের ভিতর দিয়ে প্রতি সেকেন্ডে কত বিট প্রবাহিত হবে তার যে পরিমাণ, সেই পরিমাণকে বলা হচ্ছে ব্যান্ডউইথ। আমার কথা মনে হয় বুঝতে পারছো। এরপরে আসি যে আমাদের এই ব্যান্ডউইথ সাধারণত ব্রডব্যান্ডের ক্ষেত্রে লিমিটটা কত? ব্রডব্যান্ডের ক্ষেত্রে লিমিট হচ্ছে 1 মেগাবিট পার সেকেন্ড, 1 মেগাবিট পার সেকেন্ড। দেখো এখানে স্মল এম মানে মেগা হবে না, আমরা সবসময় বড় হাতের এম লিখবো। বড় হাতের এম মানে মেগা, আর ছোট হাতের বি মানে বিট, আর বড় হাতের বি মানে বাইট। বড় হাতের বি মানে হচ্ছে বাইট, বি ওয়াই টি, বাইট মেগাবাইট, তাই না? বাইট পার সেকেন্ড। 1 বাইট সমান কত বিট? 1 বাইট সমান 8 বিট। মনে রাখবা 1 বাইট সমান হচ্ছে 8 বিট। আরেকটা টার্ম আছে সেটা হলো 4 বিট সমান কত? 4 বিট সমান লিখে নাও, 4 বিট সমান 1 NIBBLE 1 নিবল। তাহলে আমি যদি বলি 1 বাইট সমান কত নিবল? 1 বাইট সমান হবে 2 নিবল, ঠিক আছে? 4 বিট সমান 1 নিবল, আর 8 বিট সমান হবে তখন 2 নিবল, তার মানে 1 বাইট সমান 2 নিবল। এখন আসি ব্রডব্যান্ডের জন্য এমবিপিএস মেগাবিট পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 1 মেগাবিট হবে মিনিমাম, অথবা গ্রেটার দেন 1 এমবিপিএস, অথবা এর বেশি হবে। মানে মিনিমামটা হবে 1 মেগাবিট পার সেকেন্ড অথবা এর বেশি হতে হবে। এটা হচ্ছে আমাদের ব্রডব্যান্ডের স্পিড। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই ব্রডব্যান্ড স্পিড কোথায় ব্যবহার করি বলো তো? সাধারণত ব্রডব্যান্ড স্পিড আমরা কোথায় ব্যবহার করি? অপটিক্যাল ফাইবার কেবল। কোথায়? অপটিক্যাল ফাইবার কেবল। তুমি যে কোনো কেবলের ব্রডব্যান্ডে সে সিগন্যাল দিতে পারবে না, কারণ সবগুলো সিগন্যাল সে রিসিভ করতে পারবে না। সাধারণ যে তারটা আছে এই তারে তোমার সাধারণ যে কপার ওয়্যার আছে, আমাদের বাসা বাড়িতে যে কপার ওয়্যারের কানেকশন লাইন দেওয়া আছে সেখানে ব্রডব্যান্ডে সিগন্যাল পাঠানো সম্ভব নয়। তারপরে আমি যে টেলিফোনে কথা বলি, আমার টেলিফোনের বাসায় যে
টেলিফোন যে সেটটা দেওয়া আছে এই টেলিফোন সেটের সাথে যে কেবল দেওয়া আছে এই কেবলের ভিতরেও কিন্তু ব্রডব্যান্ডের সিগন্যাল পাঠানো সম্ভব নয়, কারণ শুধুমাত্র আমার অডিও সিগন্যাল তার ভিতরে প্রবাহিত হয়। যেমন প্রথম যেটা বলেছিলাম ন্যারো ব্যান্ড, ন্যারো ব্যান্ডের একটা এক্সাম্পল লিখে নিতে পারো টেলিগ্রাফ। আমি তোমাদের গত লেকচারে বলেছিলাম যে টেলিগ্রাফটা আসলে কি। টেলিগ্রাফটা হচ্ছে একটা মেসেজ মানে একটা যন্ত্র যেখান থেকে টেলিগ্রাম পাঠানো হয়। সো টেলিগ্রাফ যেটা হচ্ছে তোমার 45 থেকে 300 বিট প্রবাহিত করত প্রত্যেক সেকেন্ড, এটাকে বলা হচ্ছে তোমার ন্যারো ব্যান্ড। এবং ভয়েস ব্যান্ডটা কি হবে? ভয়েস ব্যান্ডটা হচ্ছে যখন তুমি তোমার কম্পিউটার থেকে প্রিন্টারে সিগন্যাল পাঠাবা, অর্থাৎ কম্পিউটার টু প্রিন্টারে যখন সিগন্যাল পাঠানো হয় তখন সেটা হচ্ছে তোমার ভয়েস ব্যান্ডের অংশ। অথবা এমন হতে পারে যে তুমি তোমার কিবোর্ড থেকে টাইপ করছো, তখন কিবোর্ড থেকে তোমার ডেটা যাচ্ছে সিপিইউ এর যে তোমার কন্ট্রোল ইউনিট যেটা আছে, সরি প্রসেসিং ইউনিট, অর্থাৎ কিবোর্ড থেকে তোমার সিপিইউ, তখন এইটা সিগন্যালের যে ব্যান্ডউইথটা হচ্ছে সেটা হলো ভয়েস ব্যান্ডের অংশ। কিবোর্ড থেকে সিপিইউ, এটা লিখে নিতে পারো, অনেক সময় পরীক্ষাতে আসতে পারে। অথবা তোমার আরেকটা হচ্ছে সাধারণত আমরা যখন কোনো কার্ড রিডার ব্যবহার করি সেক্ষেত্রে আমরা ভয়েস ব্যান্ডের স্পিডে সিগন্যাল পাঠাই। সাধারণত কম্পিউটারে আমরা ইউজ করি কার্ড রিডার, তোমরা অনেকেই হয়তো এটা ব্যবহার করছো। কার্ড রিডার মানে কি? যেখানে অনেক ধরনের মেমোরি কার্ড ইনসার্ট করে ডেটাগুলো আদান প্রদান করা হয় তোমার ইউএসবি পোর্টের মাধ্যমে। সেখানে সাধারণত যে স্পিডে ডেটা প্রবাহিত হয় সেটাকে হচ্ছে ভয়েস ব্যান্ডের অংশ। আর ব্রডব্যান্ড হচ্ছে কি? ব্রডব্যান্ড হচ্ছে সাধারণত অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। তারপরে তোমার ওয়াইম্যাক্স আছে। ওয়াইম্যাক্স বলতে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ওয়াইম্যাক্সও কিন্তু আমরা ব্যবহার করি। ওয়াইম্যাক্স লেখা নিয়মটা দেখে নাও। ওয়াইম্যাক্স হচ্ছে একটা টেকনোলজি যেটা তোমার দ্রুত সিগন্যাল পাঠানোর কাজে ব্যবহার করা হয় এবং তার ব্যান্ডউইথ হচ্ছে ব্রডব্যান্ডের অংশ। এরপরে আরেকটা আছে স্যাটেলাইট কমিউনিকেশন। সাধারণত স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের ব্রডব্যান্ড ব্যবহার করতে হয়। পরীক্ষাতে কিন্তু এগুলো আসতে পারে যে কোন কোন কমিউনিকেশনে আমরা কোন কোন ব্যান্ডউইথ ব্যবহার করি। এখন ডিয়ার স্টুডেন্টস, আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে ব্যান্ডউইথ দুই প্রকার, একটা হচ্ছে অ্যানালগ ব্যান্ডউইথ আর একটা হচ্ছে ডিজিটাল ব্যান্ডউইথ। ঠিক আছে, স্যাটেলাইট যোগাযোগ। এখন দেখো আমি যে বলেছি বিট পার সেকেন্ড, এটা হচ্ছে ফর ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে। কিন্তু যদি সিগন্যালটা অ্যানালগ হয়, অর্থাৎ যদি সিগন্যালটা তোমার কোন একটা ফ্রিকোয়েন্সির মাধ্যমে চলে আসে একটা নির্দিষ্ট তরঙ্গের মাধ্যমে, যেমন স্যাটেলাইট থেকে যখন সিগন্যালটা আসে আমাদের মানে কম্পিউটারের ভিতরে, তখন কিন্তু অর্থাৎ কোন একটা রিসিভারে, স্যাটেলাইট থেকে যখন কোন রিসিভারের সিগন্যালটি আসে তখন সেটা কিন্তু তোমার ওয়েভ আকারে আসে, তরঙ্গ আকারে আসে। এখন প্রশ্ন হচ্ছে যদি তুমি ব্রডব্যান্ডের কথা কল্পনা করো সেক্ষেত্রে আমাদের স্পিডটা কত? ব্রডব্যান্ডের স্পিডটা হচ্ছে, মনে রাখবা যে সাইকেল পার সেকেন্ডে যদি লেখা হয় সেক্ষেত্রে সেটা হবে 1 মেগাহার্টজ থেকে, লিখে নাও 1 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ, এটা হলো ব্রডব্যান্ডের স্পিড। 1 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ, দিস ইজ কল্ড অ্যানালগ ব্যান্ডউইথ। এটা হচ্ছে আমাদের অ্যানালগ ব্যান্ডউইথ। আর আমরা বলেছিলাম ডিজিটাল ব্যান্ডউইথ সেটা হচ্ছে 1 এমবিপিএস অথবা এর বেশি। কিন্তু সিগন্যাল তো এমন হতে পারে যে সেটা হলো তুমি পাঠাচ্ছ একটা অ্যানালগ সিগন্যাল। যেমন আমাদের যে এফএম রেডিও আমরা শুনি, এফএম রেডিও অনেকে এখন আমরা কিন্তু বিনোদনের মাধ্যম হিসেবে গ্রহণ করেছি। এফএম রেডিওতে যে সমস্ত তোমার অডিওগুলা পাঠানো হয় এই সমস্ত অডিওর ফ্রিকোয়েন্সি কত? যেমন এফএম 88.0, রেডিও ফুর্তি 88.0। কি লেখা থাকে বলতো? এখানে লেখা থাকে 88.0 মেগাহার্টজ। আপনারা সবাই রেডিও ফুর্তি শুনছেন 88.0 মেগাহার্টজে। এই যে 88.0 মেগাহার্টজ এটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি রেঞ্জ, মানে হচ্ছে তার ব্যান্ডউইথ, অর্থাৎ এটা হচ্ছে অ্যানালগ সিগন্যালের ব্যান্ডউইথ। এটা অবশ্যই তোমার ব্রডব্যান্ডে কাউন্ট করতে হবে। ঠিক আছে, কি বললাম? এটা আমাদের ব্রডব্যান্ডে কাউন্ট করতে হবে। সিমিলারলি তুমি যদি বলো যে স্যার ভয়েস ব্যান্ডের স্পিড কত, ভয়েস ব্যান্ডের স্পিড যেটা আছে আমরা কিন্তু লিখেছিলাম যে ভয়েস ব্যান্ডের স্পিড ছিল 9600 বিট পার সেকেন্ড, তাই না? তো 9600 বিট পার সেকেন্ড এটা যদি আমরা ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করি সেক্ষেত্রে সেটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ হবে 200 থেকে 3600 হার্জ। লিখে নাও, ভয়েস ব্যান্ডের স্পিডটা হচ্ছে ফর অ্যানালগ ট্রান্সমিশনের ক্ষেত্রে 200 থেকে 3600 হার্জ, এই রেঞ্জকে আমরা বলি ভয়েস ব্যান্ডের অংশ। লিখে নাও 200 থেকে 3600 হার্জ,
এটা কিন্তু মেগাহার্টজ না, শুধুমাত্র কম্পাঙ্কে হিসাব করতে হবে। 200 থেকে 3600 হার্টজ এটা হচ্ছে আমাদের অ্যানালগ ব্যান্ডউইথ। আর যদি সিগন্যালটা হয় ন্যারো ব্যান্ডউইথের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা বলেছিলাম ন্যারো ব্যান্ডউইথের ক্ষেত্রে 45 থেকে 300 বিট পার সেকেন্ড, এটাকে যখন তুমি কল্পনা করবা ফ্রিকোয়েন্সি রেঞ্জে, তখন তো ফ্রিকোয়েন্সি রেঞ্জ কিন্তু অনেক কম হবে। সাধারণত এই ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কত হতে পারে? সাধারণত এই ফ্রিকোয়েন্সি রেঞ্জটা সাধারণত কম ফ্রিকোয়েন্সি বা কম ব্যান্ডউইথে সিগন্যালগুলো পাঠানো হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে এখানে তোমার টোটাল বিটটা হচ্ছে যেমন এখানে লিখেছিলাম 200 থেকে 3600 হার্টজ, আর এখানে তুমি লিখো 30 থেকে 80 হার্টজ। সাধারণত এই ফ্রিকোয়েন্সি রেঞ্জে ন্যারো ব্যান্ড কল্পনা করা হয়। এটা আপ ডাউন হতে পারে, ভ্যারি করতে পারে। এটা খুবই একটা ন্যারো ব্যান্ডের একটা স্পিড। ওকে, তাহলে আমরা মোটামুটি ব্যান্ডউইথ সম্পর্কে একটা ধারণা পাইলাম যে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রড ব্যান্ড। ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে একটা ম্যাথ আসে যে, এখন একটা সবাই অঙ্ক সমাধান করে নাও। যদি কোনো চ্যানেলের মধ্য দিয়ে লিখে নাও, যদি কোনো চ্যানেলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে 256, আচ্ছা এখানে 512 লিখুন, 512 kbps, 512 kbps ডেটা প্রবাহিত হয়। প্রতি সেকেন্ডে 512 কেবি লিখলে হতো, কারণ এখানে পার সেকেন্ড শব্দটা লেখা আছে, যেহেতু আমি প্রতি সেকেন্ডে লিখে দিয়েছি। প্রতি সেকেন্ডে 512 কিলোবিট ডেটা প্রবাহিত হয়, তবে তার মানে তার ব্যান্ডউইথ হচ্ছে 512 কেবি মাত্র প্রবাহিত হয়। তবে 6 এমবি এর ডেটা, অথবা ধরে নাও তবে 12 এমবি এর একটা ফাইল ডাউনলোড করতে কত সময় লাগবে? 12 এমবি এর ফাইল, যে কোনো ফাইল হতে পারে, সেটা হতে পারে কোনো ভিডিও ফাইল, কোনো অডিও ফাইল, কোনো ডকুমেন্টস ফাইল বা কোনো পিডিএফ ফাইল। 12 এমবি এর ফাইল ডাউনলোড করতে কত সময় লাগবে? এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষাতে অনেক আসতে পারে। কারণ ব্যান্ডউইথ শুধুমাত্র মুখস্থ করলে হবে না, ব্যান্ডউইথটা বোঝার জন্য একটা ম্যাথ করলে বুঝতে পারবা ডাউনলোড করতে কত সময় লাগবে। তাহলে আমাদের এখানে মূলত বের করতে হবে টাইম, তাই না? আমরা কত সময়ের ভিতরে কত বিট আমরা ডাউনলোড করতে পারবো, কত সময় লাগবে। ওকে, তাহলে আমরা এটা কিভাবে সলভ করতে পারি? সানিলা রেসপন্স করো, আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি? প্রথমে আমাদের কি বের করতে হবে? আমাদের প্রথম যেটা করতে হবে, শুনতে পাচ্ছ আমাকে সবাই? রেসপন্স করো, শিক্ষার্থীবৃন্দ রেসপন্স করো। ওকে, এখন দেখো আমরা বললাম 12 এমবি এর ফাইল আমরা ডাউনলোড করব। আমাদের স্পিড দেওয়া আছে যে এককে, সেই এককটা একটু কল্পনা করো। আমাদের স্পিড দেওয়া আছে কোন এককে? কিলোবিট। কিসে দেওয়া আছে? কিলোবিটে দেওয়া আছে। কিন্তু আমাদের যে ফাইলটা ডাউনলোড করতে হবে সেই ফাইলের ইউনিট দেওয়া আছে কিসে? মেগাবাইটে।
আমরা যেটা করব, আমরা মেগাবাইটকে নিয়ে যাব কিলোবিটে। আমরা মেগাবাইটকে নিয়ে যাব কিসে নিয়ে যাব বলো? কিলোবিটে। কিলোবিটে। তাহলে যে আমরা মিলাতে পারবো। এখন আসি সলিউশন, লিখো সমাধান, এস ও এল তারপরে পাওয়ার হচ্ছে এন, মানে সলিউশন। সাধারণত সমাধানটা এইভাবে লেখা হয় সংক্ষেপে। দেখো 12 MB সমান কত কেবি, এটাকে বের করে ফেলি। 12 MB সমান কত কেবি? আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে 1 বাইট সমান কত বিট? 1 বাইট সমান কত বিট বলো তো? 8 বিট। 8 বিট, এটা আমরা বলেছিলাম। তাহলে আমি যদি বলি যে 12 মেগা বাইট সমান বলতে পারি 12 ইন্টু 8 মেগা বিট বলতে পারি। বড় এম ক্যাপিটাল বি, মানে ক্যাপিটাল এম স্মল বি, এতটুকু সবাই বুঝতে পারছো? একটা বড় বি সমান 8টা ছোট বি, এটা মনে রাখবা। এই এতটুকু বুঝতে কোনো অসুবিধা নাই তো? রেসপন্স করো স্টুডেন্টস। নো স্যার। আচ্ছা, এখন আসি 1024 কিলোবিট সমান 1024 কিলোবিট সমান 1 মেগাবিট। 1024 কিলোবিট সমান 1 মেগাবিট। 1 মেগাবিট। তাহলে আমরা এটা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে 12 ইন্টু 8 ইন্টু 1024 কিলোবিট কেবি। এই লাইন পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নাই তো? নো স্যার। তাহলে এখন দেখো যে আমাদের ব্যান্ডউইথ দেওয়া ছিল কত? আমাদের ব্যান্ডউইথ দেওয়া ছিল 512 kbps, মানে প্রত্যেক সেকেন্ডে যাবে 512 কেবি। তাহলে আমি এখন হিসাবটা করবো এইভাবে, ঐকিক নিয়মে। 512 কেবি প্রবাহিত হয় কয় সেকেন্ডে? প্রতি সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে। হ্যাঁ, 512 কেবি প্রবাহিত হয় 1 সেকেন্ডে। এটা ঐকিক নিয়মের মতো, এটা সলভ করে ফেলো। তাহলে আমরা যদি বলি যে 1 কেবি প্রবাহিত হয় কয় সেকেন্ডে? 1 কেবি। 1 কেবি প্রবাহিত হয় 1 ডিভাইডেড বাই কত হবে? 512। 512। এরপরে হচ্ছে যে এই বিটটা, যে বিটটা আমরা পেয়েছি সেই বিটটা আমরা এখন সলভ করে ফেলি। অলরেডি সাবি সলভ করে ফেলে তো 3 মিনিট 7.5 সেকেন্ড। 3 মিনিট 7.5 সেকেন্ড। আমি সলভ করে ফেলি, দেখি এটা সঠিকভাবে মানটা আসে কিনা। সাবিকে ধন্যবাদ দ্রুত সলভ করে ফেলার জন্য। আমি ফলাফলটা জানিয়ে দিচ্ছি। 12 ইন্টু 8 ইন্টু 1024 কেবি। এখানেও 12 ইন্টু 8 ইন্টু 1024 কেবি প্রবাহিত হয় 1 ইন্টু 12 ইন্টু 8 তোমরা সলভ করে ফেলো। সলভ করে আমাকে উত্তরটা জানিয়ে দাও। 1024 ডিভাইড বাই 512। তাহলে কাটাকাটি করো। 512 কে 1024 দিয়ে কাটাকাটি করলে উপরে হবে 2। তার মানে হচ্ছে উপরে হচ্ছে 8 দুগুণ 16 ইন্টু 12, 12 দুগুণ 24, 8 24 কত হবে? এত সেকেন্ড। এত এখানে সেকেন্ডে বের হবে মানটা, তাই না? সেটাকে আমাদের নিতে হবে মিনিটে। তাহলে উত্তরটা পাইলাম হচ্ছে 12 ইন্টু 16 মানে 100 কত হবে? 92 না? 192 সেকেন্ড। 192 সেকেন্ডকে যদি আমি মিনিটে নিয়ে যাই সেক্ষেত্রে কত হবে? Okay, 192 ডিভাইড বাই কত হবে? 60 সেকেন্ড, তাই না? 60 সেকেন্ড একটা। হ্যাঁ,
সেটা হবে 3 মিনিট, 3 মিনিটে মানে 180, 180 আর এখানে থাকবে 12, 3 মিনিট 12 সেকেন্ড। তার মানে আমার যদি 3 মিনিট 12 সেকেন্ড ডাউনলোড হতে সময় লাগে, তাহলে কি আমার একটা বিরক্তি ভাব আসবে না? আমার একটা ফাইল মাত্র 12 মেগাবাইটের ফাইল, এটা ডাউনলোড করতে আমার 3 মিনিট 12 সেকেন্ড টাইম লাগলে আমার তো অন্য কাজও আছে। এই জন্য দেখবো তোমাদের অনলাইনে যে এক্সাম গুলো নিয়েছি ওই সময় কিন্তু আমরা বলে দিই যেন তোমাদের ছবির সাইজটা বড় না হয়। ছবির সাইজ যত বড় হবে তত ফাইলটা ডাউনলোড করে দেখতে সারের বেশি সময় লাগবে, যত ছোট হবে তত ডাউনলোডের স্পিডটা কম সময় লাগবে। এই জন্য ব্রডব্যান্ড স্পিডে সিগন্যালটা পাঠানোর জন্য আমাদের সবার বাসা বাড়িতে হাই স্পিড ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তাহলে আমার যে কোনো ফাইল ডাউনলোড হতে কম সময় লাগবে। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে টপিক এই পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ আগামী লেকচারে অধ্যায় নাম্বার 2 এর ডেটা ট্রান্সমিশন মেথড, মোড এবং মিডিয়াম নিয়ে আলোচনা করব। তোমাদের আজকের টপিক থেকে কোনো কোশ্চেন আছে কি? কোনো প্রশ্ন আছে? রেসপন্স করো। না স্যার। আচ্ছা স্যার, আমরা পঞ্চম অধ্যায় কবে থেকে শুরু করব? পঞ্চম অধ্যায় শুরু করব অক্টোবর মাস পার হলে, কারণ অক্টোবর মাসে আমাদের পরীক্ষা আছে। পরীক্ষা শেষ হলে আমরা শুরু করবো ইনশাল্লাহ। কারণ আমাদের রাজনীতিতে অক্টোবরের যে পরীক্ষা আছে, পরীক্ষায় 5 অধ্যায় সিলেবাস নাই।